এবারে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে, কি বলিস? কিন্তু এই ঠান্ডাতে আমায় যে কলকাতার বাইরে এইখানে থাকতে হবে, সে কথা কিন্তু আমি একবারও ভেবে দেখিনি। তুই ঠিকই বলিস, যখন যেটা প্রয়োজন হয় না, ঠিক তখনই সেটা পাওয়া যায়। আমাদের কাজটা এইরকমই রে। তুই নিজেকেই দেখ না, এই তোকেও যখন তখন ডাক পেলে ছুটতে হয়, আর আমাকে কিছুই বলার নেই। বেশ কিছুদিন ধরে কলকাতার শীতে জমিয়ে যে বসতে পেরেছি, এটাই আমার কাছে ভাগ্যের ব্যাপার। তারপর তাহলে তুই ফিরছিস কবে? এখানে একটা বড় সড়ো ব্যাপার হয়েছে, খানিকটা সময় লাগবে। সত্যি বলতে, কাজ আমার তেমন কিছুই নেই। একটা গোটা দলকে ধরার চেষ্টা করা হচ্ছে, তাই নানান জায়গায় গিয়ে লোকজনের সাথে কথাবার্তা, জিজ্ঞাসাবাদ, যদি কারোর কাছে কোনো লিড পাওয়া যায়, এই আর কি। আর যদি প্রত্যক্ষদর্শী কিংবা কারোর বয়ানে কারো খোঁজ পাওয়া যায়, তার জন্য আমার সবসময় সঙ্গে থাকতে হবে। বিশ্বাস করবি না, গোটা 3টে দিন আমি পুলিশের টিমটার সঙ্গে ঘুরছি, অথচ আমায় কিছুই করতে হয়নি। বুঝতে পারছি, এইসব ক্ষেত্রে মাঝে মাঝে অধৈর্য মনে হয়, কিন্তু কিছুই করার নেই। ঠিক আছে, তুই ফের, তাহলে তারপর না হয় দেখা যাবে। আর ডিসেম্বরে বড়দিনটা আশা করি কলকাতাতেই থাকবি। নাহলে পার্ক স্ট্রিট নাকি জেরুজালেম, এই নিয়ে তর্কটা হবে কি করে, তাই না? স্মরণজিতের কথায় ফোনের অপর প্রান্ত থেকে হেসে উঠল সায়ন্তনী। তারপর মোবাইল নামিয়ে রাখল। সরঞ্জিত, আশা করতে পারি এই সময়ে তুমি কলকাতায় আছো। এখন তোমার কোথাও যাওয়ার কথা নয়। ইয়েস স্যার, এখানেই আছি। কিন্তু আপনার এই সময় আমাকে মনে করার মানে তো নিশ্চয়ই কোনো ব্যাপার ঘটেছে। খবরের কাগজ বোধহয় তুমি খুব একটা পড়ো না, তাই না সরঞ্জিত? খুব একটা যে পড়ি না সে কথা বললে ভুল হবে স্যার। তবে আজ এখনকার দিনে খবরের কাগজে বেকার খবরটাই থাকে বেশি। রাজনীতি, পলিটিক্স, এই সমস্ত দিয়ে কি করব বলুন তো? সাধারণ মানুষকে এমনিতেই ঘোল খাইয়ে ছাড়ে ওরা। সরঞ্জিত, তুমি ভুলে যাচ্ছ তুমি পুলিশের হয়েই কাজ করো। তাই এসব ক্ষেত্রে পুলিশকে যেমন করেই হোক। হ্যাঁ, শোনো, যে কারণে তোমায় ফোন করেছিলাম, আজ বিকেলের মধ্যেই একবার ভবানীপুর থানায় গিয়ে দেখা করো। সেখানে ইন্সপেক্টর জয়ন্ত হালদার তোমায় সব কিছু বলবে। আবার কোনো কেসের ব্যাপারে নাকি স্যার? হ্যাঁ, তবে যার কাছে তোমাকে পাঠাচ্ছি, মানে জয়ন্ত, সে কিন্তু বেশ একজন ব্রিলিয়ান্ট পুলিশ অফিসার। ভবিষ্যতে তার বেশ উন্নতি হবে। তাকে আমি নিজে অনেক ব্যাপারে মানে দেখে থাকি, তাই এই ব্যাপারটাতেও আমি তোমায় পাঠাচ্ছি। আসলে নানা বিষয় নিয়ে জয়ন্তকে কয়েকটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকতে হচ্ছে। হঠাৎ করে এই খুনের ব্যাপারটা জয়ন্ত নিজেও তোমায় সাহায্য করতে পারবে। দেখুন, আপনি যখন কারো সুনাম করছেন তার মানে ব্যাপারটা তো খুব একটা ছোটখাটো নয়। তো এই জয়ন্ত হালদারের সঙ্গে তো দেখা করতেই হচ্ছে। কিন্তু স্যার আসল ব্যাপারটা কি? আমি এখন ফোন ছাড়ছি, পরে তুমি সব জানতে পারবে। পারলে কালকের খবরের কাগজটা একবার দেখে নিও। ফোন রেখে খবরের কাগজটা টেনে নিল স্মরণজিৎ। যদি কিছু থাকে তাহলে সেটা আজও থাকবে। স্মরণজিতের বাড়িতে খবরের কাগজ প্রত্যেক দিন আসে, তবে সে খুব একটা পড়ে না। এখন কফির মগ হাতে নিয়ে দুটো খবরের কাগজ টেনে বার করার পরেই ঠিক মাঝামাঝির পাতায় খবরটা চোখে পড়ল। দুদিন আগেই লেখাটা হয়েছে। কলকাতা শহরে অজ্ঞাত এক আততায়ীর হাতে পথচারী খুন। অনেক রাতে লোকটি হয়তো নিজের গন্তব্যস্থল থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তার উপর আক্রমণ এবং ঘাড়ের কাছে একটা বিষাক্ত ছুরি বসানো হয়। তো লোকটির কাছ থেকে টাকা পয়সা কিংবা শরীরের দামি জিনিসপত্র কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে ছিনতাইকারী কোনো দল কাজটি করেছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি। ঘটনাটা ঘটেছে ভবানীপুর থানা সংলগ্ন এলাকাতে। তার মানে এই জন্যই হয়তো মিস্টার বসু আমায় এত কিছু বললেন। আর ভবানীপুরের থানায় তো জয়ন্ত হালদারের সঙ্গে দেখা করতেই হবে। সম্ভবত সেটা এই কারণেই বোধহয়। স্মরণজিৎ আর দেরি করল না। খবরের কাগজ দুটো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে এই খুনের ব্যাপারে যা যা তথ্য রয়েছে সব কিছুই সে দেখে নিল। তারপর যথাসময়ে গিয়ে পৌঁছলো ভবানীপুর থানায় জয়ন্ত হালদারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে।
দেখুন সরঞ্জিত বাবু, আপনার ব্যাপারে আমি আগে মিস্টার বসুর কাছে অনেক শুনেছি, তাই এই ব্যাপারে আমি আপনার সাহায্যটা নিজেই বলতে গেলে তাকে হ্যাঁ, কিন্তু মিস্টার বসু বললেন আপনি কোনো একটা ব্যাপার নিয়ে জড়িয়ে রয়েছেন। মানে যদি আপত্তি না থাকে তাহলে বলতে পারেন আমায়। অনেকগুলো ব্যাপার রয়েছে সরঞ্জিত বাবু। সমস্ত ব্যাপারে পুলিশের গোয়েন্দাদের সাহায্য তো পাওয়া যায় না, তাই আর কি। তো বুঝতেই পারছেন, অপারেশন থেকে শুরু করে অনেক ব্যাপার স্যাপার থাকে। এই যে আপনি যদি আমার কাজে সাহায্য করেন, তাহলে কি আপনি ভাবছেন আপনার নাম হলেও আমাদের থানার কি নাম বাড়বে? মোটেই না। উল্টে পুলিশ এই সমস্ত কেসের সমাধান কেন করতে পারছে না তাই নিয়ে জল খোলা হবে। অথচ আপনি বলুন তো, এই দিনে দুপুরে কলকাতায় সেদিন এত বড় একটা বিস্ফোরণ ঘটে গেল, সে ব্যাপারে এখনো তেমন কিন্তু কিছু হয়ে ওঠেনি। সেই ব্যাপারেই ও আচ্ছা, আচ্ছা। তার মানে ওই ইডেনের কাছে যে বিস্ফোরণটা হয়েছিল সেই ব্যাপারে আপনি আচ্ছা, মানে ওই ব্যাপারটা আপনিই দেখাশোনা করছেন। ঠিক আমি একা নই, আরো অনেকেই আছে। গোটা কলকাতা শহরে এই ব্যাপারটা নিয়ে যেমন একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তাতে আমাদের সবাইকেই কাজ করতে হচ্ছে। তাই তার মধ্যে এই ব্যাপারটা, সত্যি বলতে কি, আমি একেবারে ইনভলভ হতে পারছি না। তাই মিস্টার বসুকে বলে আপনাকে আসতে বলেছি। আপনাকে আসল কথা বলি, এরপর জয়ন্ত হালদার একটা কেস ফাইল বার করে সেখান থেকে কথা বলতে শুরু করলেন। কিছুদিন আগে তৈরি করা একটা রিপোর্ট আর তার সঙ্গে বেশ কয়েকটা তথ্য, সবকিছু ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো সরঞ্জিত। তার সঙ্গে সঙ্গে জয়ন্ত হালদার বলতে শুরু করলেন। নানা কারণে এখন অনেক রাত পর্যন্ত আমায় থানায় থাকতে হয়। সেখান থেকে বেরিয়ে যে বাড়ি ফিরে যাব, তাতেও লাভের লাভ কিছু নাই। থানা থেকে আমার কোয়ার্টার খুব বেশি দূরে নয়, ফ্যামিলি এখানে থাকে না তো, সেই কারণেই যখন তখন ফোন পেলে আমাকে ছুটে আসতে হয়। তাই থানাতেই বলতে গেলে অনেকক্ষণ থেকেই যাই। কয়েকজন কনস্টেবল থানার বাইরে থাকে এলাকার টহলদারির জন্য, আলাদা কিছু লোক সম্প্রতি রাখা হয়েছে। তাদেরই মধ্যে একজন হঠাৎ করে এসে ব্যাপারটা আমাকে জানায়। আমি দুজন কনস্টেবলকে নিয়ে যখন পৌঁছই, দেখি ভবানীপুরের উত্তরের দিক এলাকায় একটা অপেক্ষাকৃত কম জনবহুল জায়গায় পথের একপাশে মাটির উপর হুমড়ি খেয়ে পড়ে রয়েছে একটা লোক। চারপাশে রক্তের ধারা, মানে ঠিক ছড়িয়ে ছিটিয়ে নয়, গলার কাছ থেকে রক্তটা বেরিয়ে মাটির উপর ছড়িয়েছে। আমি আর কনস্টেবল ছাড়া আর কেউ নেই। ব্যাপারটা দেখে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বললাম, কিন্তু বুঝতে পারলাম নিয়ে গিয়ে আর কিছু হবে না। এদিকে পোস্টমর্টেম করতে হবে, বাকি সবকিছু ফর্মালিটিস করতে হবে। আমি এদিকে ব্যস্ত হয়ে রয়েছি। আমার মানে এখানকার আরেক অফিসার আর কি, দেবব্রত চক্রবর্তী, তিনিই ব্যাপারটা দেখবার জন্য হাতে নিলেন। তার মানে আপনি ছাড়াও আরেকজন এই কেসের ব্যাপারে রয়েছেন? ব্যাপারটা ঠিক তেমন নয়। এই রিপোর্টটা তৈরি এবং মানে কেসের ব্যাপারে বাকি কাজটুকু করার জন্যই আমি তাকে কাজে লাগিয়েছিলাম। তারপরে সে তো এখন ছুটিতে রয়েছে। আচ্ছা, আপনারা ওখানে গিয়ে ঠিক কি, কি দেখলেন? মানে মৃতদেহটা ছাড়া? মৃতদেহটা পড়েছিল পথের একপাশে, ঘাড়ের কাছ থেকে রক্ত বেরিয়ে এসে ছড়িয়ে পড়েছে চারপাশে, কিন্তু আশেপাশে কোথাও কোনো অস্ত্র পাওয়া যায়নি। খুনি তাকে খুন করে, তারপর তার পকেট থেকে টাকা পয়সা সমস্ত কিছু, এমনকি শরীর থেকে আংটি গলার চেন পর্যন্ত খুলে নিয়েছে। তার মানে কোনো ছিনতাইকারী দল কিংবা কোনো চোরের কাজ হতে পারে, অথবা কোনো ডাকাত দল বা ডাকাতি জাতীয় কিছু। এটাই আমরা সবার আগে ভেবেছিলাম, কিন্তু এই দুদিনের মধ্যে, মানে আরেকটা কথা আগেই বলি সরঞ্জিত বাবু, এই ঘটনাটা কিন্তু ঘটে প্রায় 7 দিন আগে। অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু তেমন কিছুই বার করতে পারিনি। তারপরেই হঠাৎ করে বুঝতে পারলাম যে যে লোকটি মারা গেছে সেই লোকটি আমাদের এদিককার নয়। বাইরের কোনো একজন লোক মারা গেছে? আচ্ছা, এমন ভাবে যে ঘটনাটা ঘটেছে, এর আগে এরকম কি কোনো ঘটনা ওই এলাকায় ঘটেছে? মানে আপনি জানেন কিছু? এলাকাটা এমনিতেই ফাঁকা, মানে ভবানীপুরের ওই এলাকার দিকটা মাল্টিপ্লেক্স, বড় বড় অফিস কোম্পানি এসব রয়েছে, কিন্তু তার পিছনের দিকে, মানে এই দিকটা হলো যাকে বলে, ওই দিকটা অপেক্ষা কিছুটা শান্ত। বড় একটা মাঠ,
তার পাশে ফাঁকা রাস্তায় সবকিছু রয়েছে, কিন্তু সন্ধ্যের পর জায়গাটা একটু ফাঁকা হয়ে যায়। তাহলে সন্ধ্যের পর ওই জায়গাটায় ভিকটিম গেল কি করতে? সেই ব্যাপারটা তো জানতে হবে আর কি। আপনি কি কিছু জানতে পেরেছেন? আর এই লোকটি তো বাইরের বললেন, তার ব্যাপারে কোনো খোঁজ খবর? এখনো পর্যন্ত তার নামটাও জানা যায়নি। আর বুঝতেই পারছেন, খবরের কাগজে এই সমস্ত ব্যাপার ছড়িয়ে দেওয়াটা আমাদের ইচ্ছে থাকে না, কিন্তু এক্ষেত্রে করতে হয়েছে অপরাধীর নাম জানবার জন্য। যদি খবরের কাগজ দেখে কেউ তার ব্যাপারে কোনো কিছু বলে। আহ, ব্যাপারটা পুরোটাই অদ্ভুত। এতগুলো দিন হয়ে গেল অথচ বাইরের কেউ হলেও তার ব্যাপারে কেউ না কেউ খোঁজ খবর করতো। আর ছুরির ব্যাপারটা, ওটা নিয়ে কি বললেন আরেকবার একটু বলুন। ছুরিতে বিষ মাখানো ছিল, তাই শরীরে ওটা প্রবেশ করার পরই বিষক্রিয়াতেই শরীরের ক্ষতি হয়। বেশ অনেকটা রক্তপাত হয়েছে, তবে তার চেয়ে বেশি বিষ ক্ষতি করেছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন অপরাধী আঘাতের সঙ্গে সঙ্গে বিষের মাধ্যমে শরীরে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এমনভাবে খুন করার কারণটা কি? শুধুমাত্র ছিনতাই করতে গেলে তো অমন জায়গায় একটা ছুরি দেখিয়ে ভয় দেখাতে পারলেই যথেষ্ট ছিল, তার জন্য আবার খুন করা এরকম। সেটাই তো আমি ভাবছি আসল ব্যাপারটা কি। আর এই কারণেই যে আপনাকে ডাকার কথাটা বলেছি, বুঝতেই পারছেন। ওই বিস্ফোরণের ব্যাপারটা নিয়ে আমি ব্যস্ত আছি। আপনাকে সমস্ত কিছু তথ্য আমি দিয়ে দিচ্ছি, আর আশা করছি কাল পরশুর মধ্যেই দেবব্রত ফিরে আসবে। আপনারা দুজনে মিলে চাইলে ব্যাপারটার তদন্ত করতে পারেন। বেশ, তাহলে দেবব্রতবাবু ফিরলেই একবার না হয় তার সঙ্গে আমাকে কথা বলিয়ে দিন। আর এই দুদিনের মধ্যে আমি এই এলাকায় একটু খোঁজ খবর করি। যদি খোঁজ খবর করে কিছু জানতে পারি সেটা খোঁজার চেষ্টা করি। জয়ন্তবাবুর সঙ্গে কথা বলা শেষ করে সরঞ্জিৎ ফিরে গেল নিজের বাড়িতে। 2 দিনের মধ্যে ভবানীপুর এলাকায় খোঁজ খবর করে সে কয়েকটা নতুন তথ্য বার করে ফেলল। এর মধ্যেই দেবব্রত তার কাছে ফিরে এলো। 2 দিন পর দেবব্রত এবং সরঞ্জিৎ একসঙ্গে দেখা করলো ভবানীপুরের সেই এলাকাতে। ততদিনে ওই মৃত লোকটির নাম খুঁজে বার করতে পেরেছে সরঞ্জিৎ। তার নাম দীনেশ সামন্ত। তার মানে তুই বলতে চাইছিস যে লোকটি মারা গেছে তার মৃত্যুর পেছনে অন্য কোনো ব্যাপার রয়েছে, কিন্তু সেটা টাকা পয়সা নয়, তার শরীরে থাকা অন্য কিছু। হ্যাঁ, দেবব্রত চক্রবর্তী নামের ইন্সপেক্টরের বয়স আমার থেকে সামান্য কম। তার সঙ্গে আমার এই 2 দিনে যাকে বলে বেশ ভালোই একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সে আমায় দাদা বলেও ডাকে, বুঝলি তো? তার সঙ্গে তদন্ত করতে গিয়ে ব্যাপারটা বুঝতে পারলাম, লোকটার কাছে টাকা-পয়সা কিংবা গায়ে সোনা-রূপোর কোনো জিনিসপত্র খুব একটা ছিল বলে মনে হয় না। তবে আঙ্গুলে একটা আংটি ছিল, তার ছাপ পাওয়া গেছে। কিন্তু লোকটার ঠিকানা তো খুঁজে বার করা গেছে, মানে তার নাম। তাহলে আজ সেখানেই যাবো। কিন্তু আ সে যেখানে ছিল, সেখান থেকে ওই ভবানীপুরের ওই জায়গাটা কিন্তু বেশ দূর। অত রাত্রে সে ওইখানে কেন গিয়েছিল, সেটাই আসল সমস্যা। আমার মনে হয় এই ব্যাপারটার মধ্যে আরো কেউ আছে। হয়তো লোকটা একা একা ওখানে যায়নি, নিশ্চয়ই কেউ তাকে ডেকেছিল, কিংবা কেউ তার সাথে গেছিল। সেটাই তো জানতে হবে। বাই দ্য ওয়ে, দেবব্রত কিন্তু খুব কাজের। সে অল্প কদিনের মধ্যে অনেক কিছু খবর জোগাড় করেছে। তার নামটা আমি কাকতালীয়ভাবে জানতেও পেরে গেছি। বাই দ্য ওয়ে, তোর ওদিকের কাজ কতদূর? সময় লাগবে, একটা লিড পাওয়া গেছে। একজনের কথায় একটা প্ল্যান তৈরি করে দিয়েছিলাম, তার থেকেই একজনকে ধরা হয়েছে। তবে বোঝা যাচ্ছে এই এলাকার আশেপাশে গোটা চক্রটা কিন্তু বেশ বড়। আর কয়েকটা দিনের মধ্যেই আমি এখান থেকে বেরিয়ে পড়ব, আশা করতে পারছি। আশা করছি সেই সময়ের মধ্যে আমিও এই কেসের ব্যাপারটা কিছু একটা করতে পারবো। জয়ন্তবাবু আর দেবব্রত যেভাবে কেসটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে, তাতে তাদের ডেডিকেশন দেখলে পুলিশের সম্পর্কে ধারণা কিন্তু মাঝে মাঝেই বদলে যায়। আমি তো তোকে মাঝে মাঝে বলেছি, সব পুলিশ সমান হয় না রে। কিছু কিছু পুলিশ ভালোও হয়, কিন্তু বেশিরভাগ আজকাল কেউ কেউ অভ্যাসে আর কেউ কেউ প্রয়োজনে পড়ে খারাপ হয়ে গেছে। তার জন্যই আমরা গোটা প্রফেশনটার উপর দোষ দিয়ে ফেলি। এমন সময় সরঞ্জিতের মোবাইলে একটা ফোন আসতে থাকে। তাই সে সায়ন্তনীর ফোনটা কেটে দিয়ে এই ফোনটা ধরতেই বুঝতে পারে এটা দেবব্রত। ফোনের অপর প্রান্ত থেকে দেবব্রত বলে, সরঞ্জিত দা, তোমার কথা মতো ওই দীনেশ সামন্ত ব্যাপারে খোঁজ লাগিয়েছিলাম।
একটা ঠিকানা পাওয়া গেছে, তবে লোকটা সেখানে থাকতো না। মাসখানেক হলো সে এখানে এসেছিল। সেখানে কালকে একবার যাবে নাকি? দেখো দেবব্রত, আমি জানতাম তুমি কিছু না কিছু ঠিক একটা খুঁজে বার করতে পারবে। সে বিষয়ে কোনো সন্দেহ আমার ছিল না। তাহলে এক কাজ করা যাক, কাল সকালে আমরা প্রথমে বরঞ্চ ওইখানটাতে যাই। তারপরে এই ব্যাপারটা নিয়ে জয়ন্তবাবুর সঙ্গে বরঞ্চ আমরা কথাবার্তা বদলি। থাক না, তোমায় অত চিন্তা করতে হবে না সরঞ্জিতা। ওদিকটা আমি দেখে নেব। তাছাড়া জয়ন্তবাবুর পুরো বিশ্বাস তোমার উপর রয়েছে। আমিও তো রয়েছি এই কেসটাতে। তবে লোকটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ধরতে হবে। আমার মন কেমন যেন বলছে, না হলে আরেকটা কিছু হতে পারে। হ্যাঁ, আমার নিজের মনও বলছিল যে কিছু একটা হতে চলেছে। একটা কেসের সমাধান হতে না হতেই যদি আবার একটা কিছু এসে দাঁড়িয়ে যায়, তাহলে তো... ওই দিন সকালে ওরা গিয়ে পৌঁছলো যেখানে দীনেশ সামন্ত ঠিকানা দেওয়া হয়েছিল সেইখানে। গলিঘুজি মতো জায়গায় একটু ঘুরে ঘুরে একটা বাড়ির কাছে গিয়ে ওরা পৌঁছলো। বাড়িটার দরজা বন্ধ। উল্টো দিকে একটু দূরে একটা চায়ের দোকান। ওরা বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে সাদা পোশাকে। ওদের দেখেই বোধহয় বেরিয়ে এলো একজন। সেই লোকটা বলল, কি ব্যাপার? দীনেশকে খুঁজছেন তো? অনেকেই খুঁজতে এসেছে, তাকে কিন্তু কেউ খুঁজে পায়নি। আম, আমি শুনেছিলাম একদিন তার ছবি নাকি খবরের কাগজে বেরিয়েছে, তারপর দেখেছিলাম। কিন্তু ওই বেটা যেমন ধুরন্ধর যে এত সহজে মরবে বলে মনে হয় না। কি বলতে চাইছো তুমি বলো তো? এই দিনেশকে আমি ছাড়া আরো অনেকেই খুঁজতে এসেছে, কিন্তু কেন? হ্যাঁ, আর কেন? ও হলো এক নম্বরের চিটিংবাজ যাকে বলে। এখানে ওখানে নানা সময় বাড়ি ভাড়া নিয়ে থাকতো, আর সেখানে থেকেই এমন চিটিংবাজি কাজ করতো। কত লোক যে ওর কাছে টাকা পায় তার কোনো ঠিক নেই। তবে যদি দীনেশ মারা গিয়ে থাকে তাহলে একদিকে ভালোই হয়েছে। দিনেশের ব্যাপারে আর কোনো খবর বলতে পারবে? না মানে এই লোকটির সঙ্গে আরো কেউ দেখা করতে আসতো নাকি সবসময়? কিংবা এখানেই তার সঙ্গে খুব বেশি পরিচয় কারো ছিল? আগে দীনেশের সঙ্গে আমাদের এখানে সব থেকে বেশি পরিচয় ছিল ওই বিল্লুর। বিল্লুকে তো এই তো দুদিন আগে দেখেছিলাম একবার, তারপরে আর দেখিনি। মনে হয় বিল্লু কোথাও গেছে। আসলে ওদের কাজকর্ম তো, কিসের যে কাজ করে তা কেউই জানে না। হ্যাঁ, খবরের কাগজে? তুমি তার মানে ওই দিনেশের মৃত্যুর খবরটা দেখেছো? এই যে দেখো তো, এটা কি না, ভালো করে দেখো তো। এই কথা বলে সরঞ্জিত তার পকেট থেকে খবরের কাগজ থেকে কেটে নেওয়া সেই জায়গাটা তুলে দেখালো লোকটাকে। ওটা ভালো করে দেখে নিয়ে লোকটা বলল, আম, আহ, তেমন ভালো করে তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দেখে মনে হচ্ছে এ তো দীনেশ। হ্যাঁ হ্যাঁ, দীনেশ বলেই তো মনে হচ্ছে। আহ, আচ্ছা, আপনারা কারা বলুন তো? মানে এখন এখানে এসে এমনভাবে আমায় এত কিছু জিজ্ঞাসা করছেন, আহ, এত কিছু জিজ্ঞাসা করছেন ওর ব্যাপারে। হ্যাঁ, আমরা পুলিশের লোক। এই দিনেশকে কে খুন করেছে সেই ব্যাপারে তদন্ত করছি। তোমায় একবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে, আর এই দিনেশের ব্যাপারে যা যা জানো তার সব কিছু বলবে। আর ওই বিল্লুর ঠিকানাটা বলো কোথায়? এইবার লোকটা ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বোঝালো যে সে থানায় যেতে রাজি নয়, তবে যা যা দরকার সে সব বলে দেবে, আর এখানে এলেই তাকে পাওয়া যাবে। এমনকি বিল্লুর ঠিকানা পর্যন্ত সে দিয়ে দিল। একটার পর একটা সমস্যা বেড়েই চলেছে। আর দীপব্রত, এখন এই দিনেশকে কে খুন করেছে সেটা তো কিছু বোঝাই যাচ্ছে না। কিন্তু দিনেশ যদি এমন চিটিংবাজ হয়, মানে যার এত ভালো রেকর্ড রয়েছে, তাকে কেউ হঠাৎ করে টাকা পয়সা এবং আংটির জন্য খুন করতে যাবে? ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে না? আরেকটা ব্যাপারও আছে। আহ, যাই হোক, আমি বরঞ্চ এক কাজ করি, আগে বিল্লুর সঙ্গে একবার কথা বলে দেখি, তারপর না হয় ব্যাপারটা নিয়ে এগোবো। সরঞ্জিত আর দেবব্রত মিলে বিল্লুর বাড়িতে গিয়ে পৌঁছয়, কিন্তু সেখানে ঢুকে বিল্লুকে বাড়িতে পাওয়া যায় না। তারপর অনেক খোঁজ খবর করে অনেকের সঙ্গে কথা বলে জানা যায় ছোটোখাটো কয়েকটা ব্যাপার।
তাতে লাভের লাভ কিছুই হয় না। এদিকে সময় চলে যাচ্ছে। সরঞ্জিত আবার বিল্লুর খোঁজ করে তারপর বিল্লুর সঙ্গে কথা বলবে এমনটা ঠিক করে ওরা নিজের মতো ফিরে আসলো। তার মানে সরঞ্জিত বাবু, আপনি মৃতদেহ দেখে আর পোস্টমর্টেম রিপোর্ট দেখে বলতে চাইছেন যে আপনার মনে হয়েছে এই লোকটির গলায় ছুরি পেছন থেকে না সামনে থেকে বসানো হয়েছে? এক্স্যাক্টলি, ঠিক সেটাই। পেছন থেকে ছুরি বসানো হলে সবসময় তো শরীরের গতির সামনের দিক থেকে পেছনের দিকে থাকবে, আর তা না হলে তো পেছনের দিক থেকে সামনের দিকে থাকবে। পুরোপুরি এমন সোজাসুজিভাবে ছুরি তো চট করে ঢুকবে না। একমাত্র সামনে থেকে ছুরি মারলে কাঁধের কাছে এই নরম জায়গাতে এইভাবে ছুরিটা মারা সম্ভব। তবে সেক্ষেত্রে আরেকটা ব্যাপারও রয়েছে, লোকটা নিশ্চয়ই তার খুব চেনা, না হলে এতটা কাছ থেকে এমনভাবে ছুরি দিয়ে তাকে কোনোভাবেই মারা সম্ভব নয়। সরঞ্জিত বাবু, এর মানে আপনি কি বলতে চাইছেন? খুলে বলবেন? সরঞ্জিতকে দেবব্রত আলাদাভাবে দাদা বলে সম্বোধন করলেও অফিসিয়ালভাবে এবং থানার মধ্যে তাকে সরঞ্জিত বাবু বলেই সম্বোধন করে থাকে। দেখুন, এই বিল্লুর ব্যাপারটা আমার কিন্তু খুব গন্ডগোলের মনে হচ্ছে। একে তো বিল্লুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে তার স্ত্রী যা বলল তাতে রাতের বেলা দু একবার সে এসেছিল, কিন্তু সে আর আসেনি। এখন বিল্লু যদি কোনোভাবে তার বন্ধু দীনেশ সামন্তকে খুন করে থাকে, তাহলে তার তো একটা মোটিভের দরকার। তো সেটা কি, সেটা তো কিছু বোঝা যাচ্ছে না। আর যতদূর আমার মনে হচ্ছে এরা দুজন কোনোভাবে একসঙ্গে কাজ করতো। দুজনে একসঙ্গে কাজ করতো, এটাই তো মোটিভ। হয়তো তাদের মধ্যে কোনোভাবে কোনো সমস্যা হয়েছিল, মানে আমার সেটাই মনে হচ্ছে। না 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 না, আমার সেটা মনে হচ্ছে না। দেখুন, কয়েকটা ব্যাপার এখনো রয়েছে জয়ন্তবাবু, আর তাই আপনাকে আমি সেভাবে কিছু বলতে পারছি না। আরো কয়েকটা দিন আমার সময় প্রয়োজন, তাহলে এই কেসের ব্যাপারে হয়তো আমি কিছু একটা করতে পারবো। দেখুন, আমি নিজেও তদন্ত করি, তাই আমি জানি এসব ব্যাপারে সময় প্রয়োজন হয়। কিন্তু ওপর মহলের চাপের ব্যাপারটা আপনিও জানেন। এই কেসের সবটাই আপনার উপরে। মিস্টার বসু যদি কিছু বলে থাকে, আপনি তার সাথে একটু কথা বলে নেবেন। কেসের ব্যাপারে কথা বলে বেরিয়ে আসে সরঞ্জিত আর দেবব্রত। এই কেসের ব্যাপারে কিছুই তাদের মাথায় ঢুকছে না। বিল্লুকে পাওয়া যাচ্ছে না, দীনেশ সামন্তর ব্যাপারে কোনো রকম ট্রেস নেই। তার ঘরের দরজা ভেঙে বাড়িতে ঢুকে এমন কিছু খুঁজে পাওয়া যায়নি যা দিয়ে তাকে খুনি প্রমাণ করা যায়। সাধারণ কিছু জিনিসপত্র, টাকা পয়সা ছাড়া ঘরে আর কিছুই ছিল না। এমন অবস্থায় শুধুমাত্র একটাই সূত্র থেকে যায় তাদের হাতে, তা হলো বিল্লু। কিন্তু সে নিরুদ্দেশ। মৃতদেহ থেকেও আর কিছু খুঁজে পাওয়া যাবে না। একরকম ওরা ধরেই নেয় যে বিল্লুই এই কাজটা করেছে। কোনো কারণে দীনেশকে খুন করে তারপরে সে নিজে বাড়ি ছেড়ে পালিয়েছে। যদি সেটাই হয় তাহলে সে রাতের বেলা এলো কি করে? দেখো, এই কেসের ব্যাপারে আমি এখনো পর্যন্ত কোনো আশার আলো পাচ্ছি না। আমার মনে হয় এই বিল্লুর বাড়ির ওপরে নজর রাখাটা খুব দরকার। যদি সে একবার বাড়িতে ফিরে আসে, তারপর না হয় তাকে দিয়ে কিছু বলানো যাবে বা বলানোর চেষ্টা করা যেতে পারে। আমিও এটাই ভাবছিলাম সরঞ্জিতদা। এছাড়া তো আমাদের হাতে আর কিছু নেই। দিনেশের মৃতদেহে আলাদা কোনো সমস্যার কিছু, এমনকি মার্ডার স্পটেও কিছু নেই। একমাত্র বিল্লুই আছে যে আমাদের সাহায্য করতে পারবে। ব্যাটা লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। নিশ্চয়ই ও কিছু করেছে, না হলে এইভাবে ঘোরার কি কারণ থাকতে পারে? তবে আমার খটকাটা কিন্তু অন্য জায়গায়। আচ্ছা দেবব্রত, এই যে দীনেশ সামন্ত নামটা খুঁজে পাওয়ার ব্যাপারটা তোমায় আমি বলেছিলাম, সেটা কি তোমার মনে আছে? মনে আর থাকবে না কেন? সরঞ্জিত নিজেই ভাবতে লাগলো সেদিন ঠিক কিভাবে দীনেশ সামন্তর নামটা সে খুঁজে বার করতে পেরেছিল। তখন প্রায় দুপুর। লেকখাটা অঞ্চলটায় এই সময় ব্যস্ত থাকলেও যে পথে সরঞ্জিত দাঁড়িয়ে রয়েছে সেই পথের দিকে তেমন কোনো ব্যস্ততা নেই। মাঝে মাঝে দু একটা গাড়ি চলে যাচ্ছে, বাকি সব সময় ফাঁকা। এক পাশে রাস্তার ধারে একটা পাঁচিল, অন্য পাশে ফাঁকা মাঠ, আর মাঠের এখানে ওখানে জঙ্গল হয়ে রয়েছে। সেখানেরই এমন একটা জায়গায় গাছের তলায় দাঁড়িয়ে সরঞ্জিত মোবাইলে কার সঙ্গে যেন কথা বলছে। হ্যাঁ, আমি এই গাছতলাতেই দাঁড়িয়ে আছি, মানে ওই গাছটার তলাতে, যেখানে ওই মৃতদেহটা পাওয়া গিয়েছিল। কিন্তু মৃতদেহ পোস্টমর্টেম করার পর জানা গিয়েছে যে মৃত্যু হয়েছে ওই মোটামুটি রাত 12টা থেকে 1টার মধ্যে। কিন্তু রাত 12টা থেকে 1টার মধ্যে এমন একটা জায়গায়
ওই অচেনা লোকটি আসবে কেন? নিশ্চয়ই তার সঙ্গে আরো কেউ ছিল। দেখ, সেসব প্রমাণ তার এখন পাওয়া যাবে না। সে তো যা ছিল সে তো আগেই চলে গেছে। ঘটনা ঘটার পর তো প্রায় ৮-৯টা দিন কেটে গেছে। এরপরে আর কি করে পাবো বলতো? তবু চেষ্টা করে দেখ, যদি কিছু খুঁজে পাওয়া যায়। পুলিশ তো খুঁজে পায়নি, তুই একটু চেষ্টা করে দেখ। সায়ন্তনীর কথায় সরঞ্জিৎ ভালো করে খুঁজে দেখল না, এমনিতে অনেকটা সময় কেটে গেছে। তারপর এখন এদিক ওদিক দেখতে দেখতে তার নজর চলে গেল রাস্তার দিকে, যেখানে পাঁচিলটা রয়েছে সেই দিকে। ওপারে বড় বড় বাড়িগুলো রয়েছে, ওখান থেকে যদি কেউ সেদিন রাতের দিকে কিছু দেখতে পায়। এই কথা ভেবে সরঞ্জিৎ জায়গাটা ঘুরে চলে গেল সামনের দিকে। এখানেও একটা লোক বসে রয়েছে, তাদের মধ্যে দু একজন খবরের কাগজ পড়ছে। এই সময় ও এগিয়ে গিয়ে একটা চা চাইলো চায়ের দোকানে। তারপর বসে খানিকটা আলাপ জমিয়ে এখানকার লোকজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করলো। সেখানেই একটা লোক বলল, আচ্ছা, এটা দীনেশের ছবি বলে মনে হচ্ছে না? দীনেশ সামন্ত। লোকটা আশেপাশের লোকেদের খবরের কাগজের ছবিটা দেখাতে লাগলো। সরঞ্জিত একটু কৌতূহলী হয়ে সামনের দিকে তাকাতেই দেখতে পেল ওই ছবিটা আবার খবরের কাগজে বেরিয়েছে। পুলিশের ব্যর্থতাকে ফলাও করে বিজ্ঞাপনে মাঝে মাঝে দেখানো হয়, কিন্তু এই খবরটা দেখানোর আলাদা একটা পরিকল্পনা আছে। সরাসরি নিখোঁজ বা হারিয়ে গেছে এমন একটা বিজ্ঞপ্তি দেওয়ার বদলে এমন বিজ্ঞপ্তি দেওয়া যাতে পরিচিত জনদের কাছে এই খবরটা যদি পৌঁছয় তাহলে তারা যোগাযোগ করবে। ছবিটাকে দেখার পরে লোকটার চোখ দেখে সরঞ্জিৎ বুঝতে পারল যে লোকটাকে সে ভালো করেই চেনে। তাই আরেকটু এগিয়ে গিয়ে বলল, আপনি চেনেন নাকি এই লোকটাকে? আরে চিনি চিনি, আমার কোয়ার্টারই তো থাকতো। অনেকদিন হলো লোকটাকে দেখা যায়নি। কি হয়ে গেছে, কি করছে জানি না কিছু। কিন্তু তা বলে যে এমন একটা ব্যাপার ঘটে যাবে সেটা তো আন্দাজই করতে পারিনি। আমি পুলিশের লোক। তোমার এই পরিচিত লোকটার খুনের ব্যাপারে কিছু কথা বলতে চাই, যদি তোমার শুনতে আপত্তি না থাকে তাহলে। আপত্তি থাকবে কেন? দীনেশ সামন্তকে যদি কেউ মেরে থাকে তাহলে তার শাস্তি হোক, সেটা আমি চাই। আর আপনি যখন নিজে থেকে আমায় সাহায্য করতে চাইছেন তাহলে তো আর কোনো সমস্যাই নেই। এরপরে দীনেশ সামন্তর বাড়ির ঠিকানা, তার লোকালয়ের সমস্ত কিছু সে জানিয়ে দিল সরঞ্জিৎকে। তারপর একটু পরেই সেখান থেকে উঠে চলে গেল। পরের দিন প্রায় দুপুর। সেদিনের সমস্ত কথাগুলো মনে পড়ে গেল সরঞ্জিতের। ভাবনা শেষ করতে না করতেই দেবব্রত বলল, কিন্তু এমনভাবে এই ব্যাপারে কেউ আমাদের মিথ্যে কথা বলতে যাবে কেন? মিথ্যে কথা যে সে বলেনি সেটা তো ওখানে গিয়ে প্রমাণ পাওয়াই গেছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। বিল্লু কিংবা তার কোনো লোকেরা কি আমাদেরকে দেখেছিল? দেবব্রতর এই কথার উত্তর দিতে পারল না সরঞ্জিৎ। গোটা দিন ধরে ওরা খোঁজাখুঁজি করতে লাগলো। যদি কোথাও সামান্যতম ট্রেস পাওয়া যায় তাহলে সেটা নিয়েই দীনেশ সামন্তর কেসের ব্যাপারে কাজ করতে হবে, আর যদি না পাওয়া যায় তাহলে তো। অনেক চেষ্টা করে সেদিনের মতো বাড়ি ফিরে গেল তারা। দীনেশ সামন্তর খুনির ব্যাপারে কিংবা বিল্লুর বলে যাওয়ার ব্যাপারে কোনো খবর নেই। অস্থির হয়ে পড়েছিল সরঞ্জিৎ, কি করবে বুঝতে পারছিল না। দেবব্রতর অবস্থাও এমনই হয়েছে, কিন্তু মনে মনে ওরা স্থির করে নিয়েছিল কিছু একটা করতেই হবে। আর তাই বিল্লুর বাড়ির আশেপাশে দেবব্রত সেদিন একজন পুলিশ কনস্টেবলের সঙ্গে রাতে পাহারায় রইল। সরঞ্জিতের সেখানে আসার কথা রাতের বেলায়। অনেক রাতের দিকে চারপাশটা ফাঁকা। ডিসেম্বরের শীতের সময় রাতের বেলা কুয়াশাচ্ছন্ন হয়ে আসে চারপাশ। তারই মধ্যে বিল্লুর বাড়ির কাছে একটা জায়গায় লুকিয়ে রয়েছে ওরা তিনজন। শীতের রাতে যে এমন একটা কাজ করতে হবে সে কথা কে জানতো? কি আর করি বলো তো সরঞ্জিতদা, না হলে বিল্লুকে ধরা যাবে না। তার উপর নজর রাখতে পারে কেউ, এই ব্যাপারটা সে ভাববে না। আপনাদের কথায় আমি এই বাড়ির উপর নজর রেখেছি। সারাদিন বাড়ির থেকে কেউ আসেনি, শুধু বউটি দু একবার বাড়ির বাইরে কাছাকাছি দোকানে গিয়েছিল মনে হয়। দেখাই যাক না, পাখি যদি আসে ভালো, আর না হলে। কথাটা বলতে বলতে ওরা চুপ করে গেল।
হঠাৎ পায়ের শব্দ শোনা গেল। ওরা সচকিত হয়ে বাড়ির দিকে তাকিয়ে দেখতে লাগলো। ঠিক তখন রাস্তার দিক থেকে পায়ের শব্দটা ভেসে আসতে লাগলো। যে হেঁটে আসছে তার হাতে একটা টর্চ লাইট, মাঝে মাঝে সে ওটা জ্বালাচ্ছে। ওরা কিন্তু লাইট জ্বালালো না, চুপ করে দেখতে লাগলো। আলোটা নিয়ে যেই বিল্লু বাড়ির ভিতরে ঢুকে গেছে তখনই ওরা ওখান থেকে উঠতে যাচ্ছিল, কিন্তু সরঞ্জিত তাদের উঠতে বাধা দিল। কারণ ততক্ষণে আরেকটা ব্যাপার সে দেখতে পেয়েছে, আরও একটা ছায়া। তার পায়ের শব্দ সোজা হেঁটে যাচ্ছে বিল্লুর বাড়ির দিকে। সরঞ্জিতের কথায় সবাই চুপ করে বসে রইল। ছায়াটা হেঁটে বিল্লুর বাড়ির দিকে চলে যেতেই দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। নিজের জায়গা ছেড়ে উঠে পড়ল সরঞ্জিত, বলল, এখন আমাদের যা করতে হবে সেটা খুব সাবধানে। একটু ভুল হলেই কিন্তু সব কিছু গন্ডগোল হয়ে যাবে। আহ, এখান থেকে আমরা বরঞ্চ ওই বাড়ির দরজাটার কাছে গিয়ে দাঁড়াই। ওখানটাতে গিয়ে দাঁড়াবো আমরা, হ্যাঁ? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না সঞ্জিতদা। বিল্লুকে বাড়ির ভেতরে ঢুকে গ্রেপ্তার করে তাকে চার্জ করলেই তো হয়ে যায়, তাহলে আমরা এইভাবে লুকিয়ে ওদের উপর নজর রাখছি কেন? দেখো, আমি প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু এখন আমার মন অন্য কথা বলছে। অন্তত একবার আমার কথাটা শুনে একটু অপেক্ষা করে যাও। আমার মনে হয় না ভুল খুব একটা কিছু হবে। সরঞ্জিতের কথাই ঠিক হলো। ওরা অপেক্ষা করতে লাগলো বিল্লুর ঘরের দরজার বাইরে। এদিকে ঘরের ভিতরে তখন তিনজন কথা বলছে। আমি তো আগেই বলেছিলাম কাজটা তেমন সহজ হবে বলে মনে হয় না। এদিকে পাড়াতে যে অনেকেই টাকার জন্য এসেছে সেটাও তো সত্যি কথা। অনেক টাকার ব্যাপার, যার জন্যই বলছি। আর অন্য কিছু না হলে তোমরা আমাদের বাড়িতে রেখে যেও, এখানে কোনো চিন্তা নেই। প্রথম থেকে তো সেটাই প্ল্যান ছিল। আমি তো দেহটা গায়েব করে দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু তাতে সমস্যা হতো আবার। এখন কিছু বুঝতে পারছি না। ভেবে বেশি লাভ নেই। একবার পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেরোতে পারলে এখানে কেউ চিনতে পারবে না। চিন্তা তো একটা রয়ে যাচ্ছিল। এই সব কিছু ব্যাপারগুলো অন্য কেউ না জানলেও তুই আর তোর স্ত্রী ভালোভাবেই জানে। তাই তোরা যদি কোনো সময় মুখ খুলে বলে ফেলেছিস যে আমি আসলে বেঁচে আছি, তাহলে কিন্তু মানে কি বলতে চাইছো তুমি? আমি আর বিল্লু যদি অন্যভাবে মুখ খুলে ফেলি তাহলে আমাদের কি করবে তুমি? হঠাৎ করে চেয়ার ছেড়ে বিল্লু উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, দিনেশ, এইবার কিন্তু তুই অকারণে এসব কথা বলেছিস। এত কষ্ট করে আমরা কাজটা করেছি যখন, বাকি সব কিছু হয়ে যাবে। হঠাৎ করেই ঘরের ভিতরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা গেল। আর তারপরে চেয়ার থেকে লাফিয়ে উঠে দীনেশ বলল, প্রমাণের কোনো শেষ রাখতে নেই। আমি এখান থেকে চলে যাব, কিন্তু তার আগে তোদের দুজনকে শেষ করে দিয়ে যেতে হবে, না হলে এমন কাজ করতে পারবি তুই আমার সাথে? আমি তোকে সাহায্য করেছি। এইবার ওরা শুনতে পেল ঘরের ভেতর থেকে একজনের হাসির শব্দ। ততক্ষণে ওদের কথাগুলো অল্প অল্প করে ওরা শুনতে পাচ্ছে। শীতকাল, তাই জানলার কাচ দিয়ে ভিতরের কথা বাইরে শোনা যায়। ঘরের ভিতর কি চলছে সেটা কেউ জানে না, কিন্তু সরঞ্জিত বলল, বড় সড়ো একটা গন্ডগোল কোথাও রয়েছে। দিনেশ যদি এখানে থাকে তাহলে ওটা কি? কিন্তু তুমি কি বলতে চাইছো সঞ্জিতদা? ঘরের ভিতর বিল্লু আর তার স্ত্রী ছাড়া আর যেটা রয়েছে সেটা তাহলে কি? এখন আমরা ভেতরে ঢুকে পড়ি বাবু, আর তারপর গিয়ে দেখি আসলে কি হয়েছে। ঠিক এমন সময় ঘরের ভেতরের দিক থেকে দিনেশের চিৎকার শোনা গেল। ওরা আর থাকতে না পেরে দরজার উপর ধাক্কা দিতে লাগলো। দরজায় ধাক্কা দেওয়ার পর দেবব্রত চিৎকার করে ডাকতে লাগলো, দরজা খুলুন, তাড়াতাড়ি দরজা খুলুন, আমরা পুলিশের লোক। পুলিশের কথা শুনে ঘরের ভেতরের কথাবার্তা কমে গেল। একটু পরেই যেন মনে হলো চাপা স্বরে কেউ কারোর সঙ্গে কিছু কথা বলছে। দেবব্রত দরজায় একটা জোরে ধাক্কা দিয়ে বলল, দরজা খুলে ফেলুন, না হলে কিন্তু আমায় দরজা ভেঙে ঢুকতে হবে, তখন কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে। এমন সময় ঘরের ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলো একটি লোক। অন্ধকারের মধ্যে তাকে ভালোভাবে দেখা গেল না। সরঞ্জিত বলল, বাহ বিল্লু, বাহ! সেদিন দিনেশকে এত সহজে একবার তুমি দেখে চিনতে পারলে।
আর এখন দিনেশকে ঘরের মধ্যে রেখে তুমি দরজা খুলছো না? এসব কি বলছেন আপনি? দিনেশ মারা গেছে? দিনেশ, কোথায় আছো? ঘরের মধ্যে আরও একজন কেউ আছে। আমরা নিজের চোখে দেখেছি, না হলে কিন্তু তোমাদের দুজনকে তুলে নিয়ে যেতে হবে। এমন সময় ওদের চোখে পড়ল ঘরের মধ্যে সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে দিনেশ। তার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে পেছনের দিকে আরেকটা ঘরের দরজার সামনে। তার স্ত্রীর চোখে মুখে ভয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সরঞ্জিৎ ঝাঁপিয়ে গেল দরজাটার দিকে। সরঞ্জিৎ ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে গেল। সরঞ্জিৎ ছিটকে গিয়ে পড়ল তার ওপর, আর পরক্ষণেই লোকটা উঠে গিয়ে ছুরি নিয়ে হামলা করলো সরঞ্জিতের গায়ে। সরঞ্জিৎ কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ফেলল, কিন্তু লোকটা এসে ছিটকে পড়ল মেঝেতে। আর তখনই সরঞ্জিৎ, দেবব্রত আর কনস্টেবল তিনজনেই অবাক হয়ে গেল। এ কি দেখছি আমি? আমি কি করব এখন? মরা মানুষ জ্যান্ত হয়ে গেল কি করে? হুবহু আমাদের পোস্টমর্টমের জন্য পাঠানো হয় যে মৃতদেহটা, সেটার মতন দেখতে লোকটাকে। লোকটা দিনেশ সামন্ত। তখন সে আবার উঠে সরঞ্জিৎকে মারার জন্য ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু পুলিশের লোক দেখে সে ঘাড় গুজে পড়ে রইল মেঝের এক পাশে। ততক্ষণে বাকিরা উঠে এসেছে। বিল্লুর গলার পিছনের দিকটা খানিকটা জায়গা চিরে গিয়েছে। সরঞ্জিতের ইশারায় দেবব্রত এগিয়ে এসে লোকটার হাতে হাতকড়া পরিয়ে দিতেই সে চিৎকার করতে শুরু করলো। আমায় কেন ধরছেন? কি করেছি আমি? হ্যাঁ, আমি কি করেছি? প্রথমত অনেক লোকেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সেগুলো ফেরত না দেওয়া এবং তাদের সামনে না আসা, এই অপরাধ তো রয়েছে। আর একটা বড় অপরাধ হলো খুন করা। বুঝতে পারলেন এবার? খুন? তোমরা যে বলেছিলে খুন করবে না, ভয় দেখিয়ে তারপর এমনি ছেড়ে দেবে লোকটাকে, তোমরা সত্যি সত্যি খুন করেছো? তোমরা কিন্তু বলেছিলে খুন করবে না, তাকে ভয় দেখাবে শুধু। আমি কিছুই করিনি। আমি ওকে এই কথা বলেছিলাম, কিন্তু আমার কথা না শুনেই যখন লোকটিকে খুন করবে বলে ঠিক করলো, তখন আমি কি আর বলবো? কিন্তু এইটুকু প্রমাণে তো আর আমায় ফাঁসানো যাবে না। যে ছুরির আঘাতে বিল্লুর গলার কাছ থেকে রক্ত পড়ছে, সেই ছুরিটা দিয়েই যে আসলে ওই লোকটাকে খুন করা হয়েছিল, সেটা আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হবে না। লোকটার ক্ষতস্থানে বিষ পাওয়ার আরো একটা কারণ ছিল, কেউ সেটা যাতে বুঝতে না পারে। কিন্তু এত কিছুর কারণ কি ছিল সেটা বলুন তো একটু দীনেশবাবু। এইবার দীনেশবাবুর কথা যেন বন্ধ হয়ে গেল। তিনি ততক্ষণে মেঝেতে বসে পড়েছেন। বিল্লুর ক্ষতস্থানে কনস্টেবল আর দেবব্রত মিলে মলম লাগাবার চেষ্টা করছে। বিল্লুর স্ত্রী একদিকে চুপ করে বসে রয়েছে এবং সব দেখছে। ভুল করেছিলাম। অনেকদিন আগেই তখন আমার স্ত্রী বেঁচে ছিল। কাজকর্ম খুব একটা ভালোভাবে করা কখনোই হয়ে ওঠেনি। এদিকে ওদিকে এটা ওটা করতে করতে লোকের কাছে ধার করতে শুরু করলাম। তারপর ধার ফেরত দিতে না পারায় আবার ধার করলাম। তারপর আমার স্ত্রী মারা গেল। তার অসুখের সময় আমার সমস্ত টাকাই চলে গিয়েছিল। ওই বাড়ি ছেড়ে দিলাম। এখানে ওখানে বাড়ি ভাড়া করে 2 মাস 3 মাস করে থাকতে শুরু করলাম। তবে যেখানেই যাই না কেন, কলকাতা ছাড়তে পারতাম না। হে লোকেরা আমার খোঁজ পেয়ে যেত। তারপরে বাড়িতে থাকতাম কি, হে লোকেরা উপস্থিত হতো বিকেলের দিকে। তাই ঠিক করলাম, যদি কারোর পকেট মারা যায় কিংবা টাকা পয়সা তুলে আনা যায়, এমন সময় লোকটাকে দেখলাম। ও দাদা, কোথায় চললে? এই তো আপনার ধর্মতলাতে এসেছি। আমি আসছি নন্দীপুকুর থেকে। রাস্তা আর খুঁজে পাচ্ছি না। আহা, চিন্তা করছেন কেন? আমি আছি তো আপনার সঙ্গে। আসুন, রাতে আপনার থাকার ব্যবস্থা করে দেব। তারপর সকালে না হয় আপনার সঙ্গে আমিও খুঁজবো। ভদ্রলোককে দেখে আশ্চর্য হয়েছিলাম। তার মুখের দাড়ি সুন্দর করে কাটা, গোফের অবস্থা মোটামুটি, মাথার চুল আমার মতো লম্বা চেহারায়। যে এমন আশ্চর্য মিল থাকতে পারে
সে কথা তাকে না দেখলে জানতে পারতাম না। আমার মতো দেখতে আরেকটি লোক কেমন থাকতে পারে, তখন কিন্তু এসব কিছু ভাবিনি। রাতের বেলা তাকে আমার বাড়িতে নিয়ে এলাম। আমার খাওয়ার ব্যবস্থা সামান্য, খাওয়া দাওয়া করতে করতে দুঃখের কাহিনী শুনলাম। পরের দিন সকালেই বেরোতে হয় আমাকেও। তাকেও আমি একদম ভোরবেলা রেডি হয়ে তার সাথে বেরিয়ে পড়ি। সম্প্রতি একজনকে বুঝিয়ে বাজিয়ে ব্যবসা করার লোভ দিয়ে লাখখানেক টাকা তার কাছ থেকে বাড়িতে আমি আনি। বাড়িতে এসে যখন লোকটিকে বিল্লুর কাছে নিয়ে এলাম, আপনারা তখন অবাক হয়ে যাবেন। খুব ভালো করে না দেখলে দুজনের মধ্যে পার্থক্য বোঝাই যাবে না। দিনেশ একটু রোগা, লোকটার চেহারা একটু ভালো, কিন্তু এত কিছু যায় আসে না। ওই একই পোশাক আশাক পরলে চট করে চেনা মুশকিল। তখন আমার মনের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠেছিল। কাজকর্ম আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছিল না। আগে তোমাদের মধ্যে দিনেশকে আমি বেশ সোজাসাপটা ভালো মানুষ বলেই জানতাম, কিন্তু যেদিন থেকে তুমি তার পাল্লায় পড়লে, গত 2 মাসে আমি অনেক কাজকর্ম বদলে যেতে দেখেছি। নানা ঘটনা দেখে আমার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। আর তখনই কেমন যেন লাগছিল কাজকর্ম, মনে হচ্ছিল খুব একটা সুবিধার নয়। তবে তোমরা যে লোকটাকে মারবে সেটা আমি বুঝতে পারিনি। যখন ঘটনাটা জানতে পারলাম, আমার মনে হলো যেন মাটির নিচে সব ভেঙে যাচ্ছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে তোমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো আর আমাকে টেরও পেতে দাওনি। আচ্ছা, খুনটা করলে কোথায় আর কিভাবে? সেদিন রাতের বেলা তাকে একটু কাজের ব্যবস্থা করে দেব এবং জোগাড় করে দেব বলে ওখানে নিয়ে গেছিলাম। জায়গাটা ফাঁকা, আগে আগেই ছুরিতে বিষ মাখানো ছিল। বেঁচে গেলেও যাতে বিষের প্রভাবে আর বাঁচতে না পারে সে কথাই ভেবেছিলাম। বিল্লুকে বলে গেছিলাম কয়েকটা দিন আমি রাতের বেলা ফিরবো না, ওখানে গিয়ে লোকটাকে খুন করে মৃতদেহটা সরিয়ে দিতাম। কিন্তু তার আগেই লোকজনের আশা শব্দ পেয়ে তাড়াতাড়ি পালিয়ে গেলাম। বিল্লু সেখানে ছিল, সে কোনো কিছুই করেনি। তারপর সেখান থেকে এসে বডিটা একটা চেনা জায়গায় লুকিয়ে নিলাম। ভেবেছিলাম মাসখানেক চুপচাপ থেকে সব কিছু শান্ত হলে বেরিয়ে আসবো, কিন্তু সমস্যা হয়ে গেল ঠিক অন্য জায়গায়। তাহলে বেরিয়ে এলে কেন? বিল্লু আমায় যেখানে রেখেছিল ওটা ছিল তার পরিচিতদের বাড়ি। তারা সেখানে থাকে না, কিন্তু হঠাৎ করে 2 দিন আগে তারা সেখানে এসে উপস্থিত। একদিন আমায় কোনো রকম লুকিয়ে রাখা গেলেও তারপরে আর থাকা গেল না। রাতের বেলা সেখান থেকে বেরিয়ে চলে আসতে যাব, এমন সময় তাদেরই একজনের সঙ্গে দেখা। বাধ্য হয়ে তাকে সব বলতে সে টাকা দাবি করে বসলো। তাই সেখান থেকে পালিয়ে এলাকা ছেড়ে কোথাও যেতে হবে ভাবতে ভাবতে বুঝতে পারলাম পুলিশ পেছনে লেগেছে। এমনকি তার মধ্যে একদিন সে সঙ্গে কথা বলে গেল। তারপর ভেবেছিলাম আজ এই ব্যাপারটা শেষ করব এবং করে এখান থেকে পালিয়ে যাব, তাহলে তো আর কোনো প্রমাণ থাকবে না। তোর জন্য আমি সব কিছু করেছি আর তুই আমাকে মারতে চেয়েছিলিস? আমার বউ ঠিক বলেছিল, তোর সঙ্গে টাকার লোভে পড়ে আমি তোর সঙ্গে যে এত সমস্যার মধ্যে পড়েছি। সব কিছু যখন হাতের কাছেই আছে তাহলে আর দেরি করে লাভ নেই। চলো সরঞ্জিতদা, সবাইকে নিয়ে থানায় যাই, বাকিটা আদালত বুঝবে। আদালতে আমার কোনো কিছুই করতে পারবেন না। আপনারা ওখান পর্যন্ত গেলে এইখান থেকে আমি ঠিক বেরিয়ে যাব। এর আগেও বেরিয়েছি। সব প্রমাণ আমার বিরুদ্ধে থাকলেও আমাকে খুন করতে তো কেউ দেখেনি, তাই এবারেও আমায় ধরা যাবে না। এর আগে এমন বেশ কয়েকটা কেসে দিনের শেষে গেলেও তাকে আদালত পর্যন্ত নিয়ে গিয়েও শাস্তি দেওয়া যায়নি, কোনো না কোনোভাবে সে বেরিয়েই এসেছে। দিনেশ হাসতে লাগলো। ওরা ওদের নিয়ে রওনা দিল থানার উদ্দেশ্যে। আমি জানতাম আপনি ঠিক কাজটা করতে পারবেন। দেখুন, এই কেসে দেবব্রত আমায় অনেক সাহায্য করেছে, তবে এই ব্যাপারটা অনুমান করতে পেরেছিলাম বলেই আমার সাহায্য কিছুটা হয়েছে, না হলে তো এই গোটা কেসে আমাদের কাছে কোনো লিডই ছিল না। সেটা ছিল সব থেকে বড় সমস্যা। কিন্তু একটা কথা আমি বুঝতে পারলাম না,
কারণ আপনি কি করে বুঝতে পারলেন যে ওই দীনেশ নামের লোকটি আসলে সত্যিই সে নয়? দেখুন, প্রথমত আমার একটা নামের প্রয়োজন ছিল, তাই বিল্লুর কাছ থেকে জেনে এসে নামটা জানতে পারি। সেখানে যাই, কিন্তু সেখানে গিয়ে চায়ের দোকানের লোকটির কথায় খানিকটা অসঙ্গতি লক্ষ্য হয়। সে বলছে ওটা দীনেশ, কিন্তু তবু কেমন যেন তার মধ্যে একটা দোটানা রয়ে গেছে। এরপর আমি বেশ কয়েকজনকে ওই এলাকায় ওই ছবিটা দেখাই। অনেকে দীনেশকে চিনতে পারলেও বলে দীনেশের মতো মনে হলেও ঠিক দীনেশ মনে হচ্ছে না। অনেকেই ভাবতে পারে যে খবরের কাগজের ছবি, তাছাড়া ছবিতে আর সামনে মানুষকে অন্যরকম বলে মনে হয় মাঝে মাঝে, কিন্তু এখানে ব্যাপারটা অন্যরকম। একটা মৃতদেহ দেখে যদি কেউ বলে যে তার মৃত বলে মনে হচ্ছে, তাহলে আমরা দুজনকে ডেকে আনিয়েও মৃতদেহটা দেখাই, ততদিনে মৃতদেহতে কিন্তু সামান্য বদল ঘটে গেছে। তাই বারবার আমার মনে হতে থাকে যে এটা যদি দীনেশ হতো, তাহলে সবাই নিশ্চয়ই তাকে একেবারেই চিনতে পারতো, কিন্তু সেটা হলো না। আর খটকাটা লেগেছিল এখানটাতেই। তারপরে যখন বিল্লুর কথা জানতে পারলাম আর সেই কাগজটা ওই চায়ের দোকানের কাছে নিয়ে গিয়ে জানতে পারলাম যে লোকটির সঙ্গে আমার কথা হয় সেই লোকটি সেখানকার নয়, তখনই একটা কেমন খটকা লেগে গেল। তারপর বাকিটা তো সেদিন রাতেই আমি আন্দাজ করতে পারলাম। এই কেসটা সমাধান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে যে কেসটা নিয়ে আমরা এগোচ্ছিলাম, মানে বিস্ফোরণের ব্যাপারটা, সেখানে একটা লিড পেয়েছি। যদি প্রয়োজন হয় আপনার কাছে কিন্তু সাহায্য চাইব। পুলিশের সাহায্যের জন্য কিংবা সাধারণ মানুষের বিপদের সাহায্যের জন্য শরণজিৎ বসুকেই কিন্তু আপনি সবসময় পাবেন। জয়ন্তবাবু, আপনি নিশ্চিন্ত মনে আমাকে জানাবেন। শরণজিৎ ভবানীপুর থানা থেকে বেরিয়ে মোবাইলটা বার করলো। সায়ন্তনীকে একটা ফোন করতে হবে, তাকে জানাতে হবে যে কেসটা সমাধান হয়ে গেছে। সেও এই ব্যাপারটা নিয়ে ভাবছিল। আর সত্যি বলতে ওই দীনেশের জায়গায় যে অন্য কেউ ছিল, এই কথাটা কিন্তু সায়ন্তনী নিজেও একবার বলেছিল। তার ফোনটা রিং হচ্ছে, কিন্তু সে ধরছে না। ঠিক এমন সময় রাস্তায় শরণজিতের সামনে এসে দাঁড়ালো একটা গাড়ি, আর সেই গাড়ি থেকে একজন নেমে আসছে। শরণজিৎ তার দিকে তাকিয়ে দেখল। আরে বিভূতি, তুই এখানে? হ্যাঁ, তোর বাড়িতেই গিয়েছিলাম। শুনলাম থানার দিকে এসেছিস, তাই তোর কাছে চলে এলাম। আমার খোঁজে তুই এখানে? তুই আমার খোঁজ কোথা থেকে পেলি? তোর বাড়িতে কেউ থাকে না তা আমি জানি, তাই তোর বাড়ির পাশের একজনকে জিজ্ঞাসা করলাম, সেই আমায় জানালো। চল চল, এখন দেরি করা যাবে না। আর কোনো প্রশ্ন না করে শরণজিৎ বিভূতির গাড়িতে উঠে গেল। তারপর গাড়িটা রওনা দিল কলকাতা ছাড়িয়ে।